আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমার পরিচয় তো সবাই জানেনই, আর নতুন করে দেওয়ার কোনো প্রয়োজন পড়ে না। আর যদি বেশি দরকার হয় স্কুলের প্রস্পেক্টাস কাছ থেকে জেনে নিন। তো আজকে আমি দেবপ্রায় লিটল জিনিস স্কুল অ্যান্ড কলেজের পক্ষ থেকে অনলাইন ক্লাসের শিডিউল অনুযায়ী আজকে আমার ক্লাস। আজকে আমি আলোচনা করব। আমি পূর্বে ঘোষণা দিয়েছিলাম যে আমি আসছি আগামী শনিবার। আমি আলোচনা করবো আজকে পার্টস অফ স্পিচ, সিনট্যাক্স এবং সাফিক্স, প্রিফিক্স। পার্টস অফ স্পিচ খুবই গুরুত্বপূর্ণ একটা অংশ। এটা যদিও 6, 7, 8, 9, 10 এর জন্য অথবা ইন্টারমিডিয়েট বা অনার্সের জন্য লাগে না, তারপরে এটা খুব গুরুত্বপূর্ণ। কেননা আপনি যখন বাক্য গঠন করতে যাবেন একটা পার্ট অফ স্পিচের, স্পিচ মানে তো বাক্য, বাক্যের কোন কোন ক্ষেত্রে কোন কোন পার্ট অফ স্পিচ বসে সেটা আপনার ধারণা থাকতে হবে। আদারওয়াইজ you will be not able to complete a sentence according to the rules of grammar in English. However, it is moreover part of speech is very much important whenever you complete it your honors level, and you will seek for job. When you will seek for job, then it will be important for you because so far I come to know that 5 or 10 marks are related on part of his speech. আপনি যখন চাকরির ক্ষেত্রে বা বিশেষ পরীক্ষাতে যাবেন তখন একটা বাক্য লিখে দেবে, ওই বাক্যের মধ্যে একটা শব্দকে আন্ডারলাইন করে দেবে। আন্ডারলাইন করে দেওয়ার পর লেখা থাকবে যে হুইচ পার্ট অফ হিজ স্পিচ দ্য আন্ডারলাইন সেন্টেন্স, হুইচ তখন বলবে যে এই যে আন্ডারলাইন করা শব্দটা কোন পার্ট অফ হিজ স্পিচ, এটা কিন্তু বলা থাকবে। সেক্ষেত্রে বিশেষ পরীক্ষা বা চাকরির যে কম্পিটিটিভ পরীক্ষাগুলো হয় বা অ্যাডমিশন টেস্টে হয়, ইভেন কি ইন্টারমিডিয়েট পাস করার পর আপনি যখন এই কি বলে এই ইউনিভার্সিটিগুলোতে আপনি এডমিশন টেস্টে যাবেন তখন কিন্তু এই পার্ট অফ স্পিচটা খুব গুরুত্বপূর্ণ। যাই হোক, পার্ট অফ স্পিচ আমরা একটু ভাঙি। পার্ট অফ স্পিচ অংশ, অংশ সমূহ, সমূহ অফ, এটা ইংরেজি প্রিপোজিশন, এর অর্থ দাঁড়ায় বয়সপূর্ণ। আর স্পিচ মানে হচ্ছে বাক্য বা বাক্যর অংশসমূহ। বাক্যের অংশসমূহকে কি বলা হয়? পার্ট অফ স্পিচ। আমরা 3 থেকে 3, 4, 5 এ পড়ে আসছি যে বাক্যের প্রত্যেকটি অংশকে এক একটি পার্ট অফ স্পিচ বলা হয়। একই ভাবে অর্থাৎ বাক্যের প্রত্যেকটা এক একটা অংশকে এক একটা পার্ট অফ স্পিচ। পার্ট অফ স্পিচ কত প্রকার? এখানে আপনারা সবাই জানেন যে নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন। এখান থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে এইগুলো। এগুলো তেমন না, ম্যাক্সিমাম ক্ষেত্রে এগুলো ব্যবহার করা হয়। নাউন অর্থ নাম, যে কোনো কিছুর নামকে নাউন বলা হয়। নাউনের প্রকারভেদ আবার বিশাল। নাউনের প্রকারভেদ আবার বিশাল। গণনার ভিত্তিতে নাউন, গঠন ভিত্তিতে নাউন, গণনার ভিত্তিতে নাউন 2 প্রকার, কাউন্টেবল নাউন, আনকাউন্টেবল নাউন, গঠন অনুযায়ী ভিত্তিতে নাউন হলো 5 প্রকার, প্রপার নাউন, কমন নাউন, ন্যাচারাল নাউন, অ্যাবাস্ট্রিক নাউন, কনক্রিট নাউন, এইসব নাউন। তারপরে আবার প্রোনাউন। প্রোনাউনের প্রকারভেদ তো আরো বিশাল। প্রোনাউন কাকে বলে? নাউনের পরিবর্তে যা বসে তাকে প্রোনাউন বলে। নাউনের পরিবর্তে যা বসে তাই কি প্রোনাউন বলে, তাকে প্রোনাউন বলা হয়। এখন প্রোনাউন বাক্যের মধ্যে কেন ব্যবহার করা হয়? খুব গুরুত্বপূর্ণ। একটা নাউন ব্যবহার করতে পারতাম, নাউন আর প্রোনাউন তো একই। সেক্ষেত্রে আমি নাউন ব্যবহার না করে আমি প্রোনাউন ব্যবহার করছি কেন? প্রশ্ন জায়গায় ইংরেজি গ্রামারে বলা আছে, বইটার নাম আমার ঠিক জানা নাই। রেনেন মার্টিনের একটা গ্রামার আছে, বলা আছে যে pronoun is used to ornament a sentence. That means ornamentation. পূর্বের ক্লাসে মনে আছে প্যাসিভ ভয়েস কেন ব্যবহার করা হয়? বাক্যকে শ্রুতিমধুর করার জন্য, অর্নামেন্টেশন করার জন্য প্যাসিভ ভয়েস ব্যবহার করা হয়। ঠিক একইভাবে এই বাক্যের মধ্যে আগের যে নাউনটা আছে পরবর্তী যে প্রোনাউন ব্যবহার করা হয় এটাকে শ্রুতি মধুর করার জন্য বা অলংকার করার জন্য একটা প্যাসেজকে আমাদের এই প্রোনাউনগুলো ব্যবহার করা হয়। প্রোনাউন কিন্তু 8 প্রকার: পার্সোনাল প্রোনাউন, রেসিপ্রোসিক্যাল প্রোনাউন, ইন্টারগেটিভ প্রোনাউন, রিলেটিভ প্রোনাউন, রিফ্লেক্সিভ প্রোনাউন, এরকম অনেক প্রোনাউন। তো যাই হোক, এই প্রোনাউনের আলোচনা হয়তো আরেকদিন করতে হবে। এই নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্বের আলোচনা করতে গেলে 2 থেকে 3টা ক্লাস পার হয়ে যায়। তো আমি
টপিকস গুলো বেশি, আমাদের রিলেটিভ যে ব্যাপারগুলো আমরা সেগুলো নিয়ে আলোচনা করবো। আমরা প্রোনাউনের ক্লাসিফিকেশন আমরা যাব। তারপর খেয়াল করি আমরা নাম কাকে বলে, কোনো কিছু নাম। প্রোনাউন কাকে বলে? নামের পরিবর্তে যা বসে তাকে প্রোনাউন বলা হয়। আমি আরেকটা কথা বলেছি যে প্রোনাউন কেন ব্যবহার হয়, বাক্যকে শ্রুতি মধুর করার জন্য প্রোনাউন ব্যবহার করা হয়। মাইন্ড ইট। নেক্সট অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ মানে বিশেষণ। বিশেষণ এখন অ্যাডজেক্টিভ মানে বিশেষণ। এই অ্যাডজেক্টিভ কাকে বলা হয়? যখন আমরা বইয়ের মধ্যে পড়ছি যে যখন নাউন বা প্রোনাউনের দোষ, গুণ, অবস্থা, সংখ্যা ইত্যাদি বোঝানো হয় তাকে দুঃখিত তাকে প্রোনাউন বলা, তাকে অ্যাডজেক্টিভ বলা। অ্যাকচুয়ালি অনেক সময় বাক্যের মধ্যে নাউন অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করা হয়। অ্যাডজেক্টিভটা আবার অ্যাডজেক্টিভ হিসেবে কাজ নাও করতে পারে, অ্যাডভার্ব হয়ে যেতে পারে। আমি চোখে দেখতেছি অ্যাকর্ডিং টু দ্য মিনিং অফ দ্য ওয়ার্ড। লিসেন লিসেন এগেইন লিসেন। অ্যাকর্ডিং টু দ্য মিনিং অফ দ্য ওয়ার্ড, শব্দের অর্থ অনুযায়ী আমি যতটুকু জেনেছি, এটা আমার আপাতত দৃষ্টিতে মনে হচ্ছে যে এটা অ্যাডজেক্টিভ, কিন্তু এই অ্যাডজেক্টিভটা অ্যাডজেক্টিভ নাও হতে পারে, এটা অ্যাডভার্ব হিসেবে কাজ করতে পারে। আবার যেটা আমি দেখতেছি নাউন, এই নাউনটা নাউন হিসেবে নাও হতে পারে, সেটা আমার অ্যাডজেক্টিভও হতে পারে। ওকে, যেমন কি আছে ঢাকা সিটি, ঢাকা, আমি শুধু ঢাকা বললাম, এটা হচ্ছে একটা নাউন। এটা কি নাউন? প্রপার নাউন। প্রপার নাউন। আবার কি আছে সিটি, সিআইটি ওয়াই সিটি, এটা কি নাউন? এটা হচ্ছে কমন নাউন, যে কোনো শহরকে বোঝানো হয়। এখন যদি আমি বলি ঢাকা সিটি, ঢাকা সিআইটি ওয়াই সিটি, এইখানে কি? এইখানে সিটিটা হচ্ছে নাউন আর ঢাকাটা হচ্ছে অ্যাডজেক্টিভ। তার মানে আমরা আপাতত দৃষ্টিতে চোখের সামনে যেটা আসছে ঢাকাকে আমার মনে হচ্ছে নাউন, কিন্তু এইখানে এই সেই একই ঢাকা কি হয়ে গেছে? অ্যাডজেক্টিভ হয়ে গেছে। তার মানে আমরা সংজ্ঞাটা একটু চেঞ্জ করে দিতে পারি যে যখন নাউন বা প্রোনাউনকে, যে শব্দ নাউন বা প্রোনাউনকে মডিফাই করবে বা বিশেষায়িত করবে তাকে কি বলা হয়? অ্যাডজেক্টিভ বলা হয়। ওই দোষ, গুণ, অবস্থা, সংখ্যা এই ধরনের সংজ্ঞা ব্যবহার করার কোনো দরকার নেই। সিম্পলি আমরা বলে দেবো কি, যে শব্দ নাউন বা প্রোনাউনকে বিশেষায়িত করবে বা মডিফাই করবে তাকে কি বলা হয়? অ্যাডজেক্টিভ। এখানে একটু নোট বলে রাখি যে ইন্টারমিডিয়েটের খুব সম্ভবত 9 আনসার টু দ্য কোশ্চেন 9 সেকেন্ড পেপার ইন্টারমিডিয়েটে, সেখানে মডিফায়ার একটা বলে গ্রামার আছে, 5 মার্ক 10টা লিখতে হয়। এই সেইখানে কিন্তু এই মডিফায়ারটা আসে, যে মডিফায়ারটা আমরা অ্যাডজেক্টিভ থেকে পাই। এই মডিফায়ার দুইভাবে হতে পারে, নাউন বা প্রোনাউনকে মডিফাই করতে পারে, আবার ভার্বকে মডিফাই করতে পারে। যখন নাউন বা প্রোনাউনকে মডিফাই করবে তখন অ্যাডজেক্টিভ, যখন নাউন বা প্রোনাউনকে মডিফাই করবে তখন অ্যাডজেক্টিভ, আর যখন ভার্বকে মডিফাই করবে তখন হবে এটা অ্যাডভার্ব। যেমন কি আছে গো, গো হচ্ছে ভার্ব। গো যদি আমি বলে দিই গো, গো স্লোলি, ধীরে ধীরে যা, আর একটু উপর উঠতে না, ঠিক আছে? আমি কি লিখলাম গো, গো লিখলাম গো, যাও, এটা একটা ভার্ব। আমি যদি বলি গো কুইকলি, কিউ ইউ আর সি কে এল ওয়াই, কুইক, এই কুইকলি তাড়াতাড়ি, তাড়াতাড়ি ব্যক্তি নাকি তাড়াতাড়ি যাওয়া, যাওয়াকে মডিফাই করা হয়েছে, এই কারণে এটা ভার্বকে মডিফাই করছে, এই কারণে এটা অ্যাডভার্ব। আমি আবার একটু রিপিট করে দেই, মনে করে দেই, যখন কোন শব্দ নাউন বা প্রোনাউনকে মডিফাই করবে তখন তাকে কি বলা হবে? অ্যাডজেক্টিভ। আর যখন যে শব্দ ভার্বকে মডিফাই করবে তখন তাকে কি বলা হবে? অ্যাডভার্ব বলা হবে। অ্যাডভার্বের আরো কাজ আছে, যখন অ্যাডভার্ব নিজেকে মডিফাই করবে তাকেও কি অ্যাডভার্ব বলা হয়। এগুলো অনেক বিষয় আলোচনা 6, 7, 8, 9, 10 দেখুন। এবার আছে ভার্ব। ভার্ব কাকে বলবো? কিছু কাজকেই ভার্ব করা হয়। ভার্বের ক্লাসিফিকেশন দিয়ে বিশাল বড়। ট্রানজিটিভ ভার্ব, ইন্টারজেটিভ ভার্ব, ফিনেট ভার্ব, নন ফিনেট ভার্ব, অক্সিলারি, মোডাল অক্সিলারি, এই ধরনের। যাই হোক, আমরা খুব সংক্ষেপে কাজ করে দিই। ভার্ব অর্থ হচ্ছে কাজ বা ক্রিয়া, কোনো কিছু করাকে কি বলা হয়?
কাজ বলা ভার্ব বলা হয়। ইংরেজি গ্রামারে একটা কথা আছে যে ভার্ব ইজ দ্য মাদার অফ এ সেন্টেন্স। যে একটা ক্রিয়াকে বলা হয় বাক্যের একটা মা বলা হয়। একটা মা ছাড়া যেমন সন্তান হওয়া সম্ভব না, ঠিক একইভাবে ভার্ব ছাড়া পুরো বাক্য হওয়া সম্ভব না। আমি আবারও বলছি, দেয়ার ইজ নো সেন্টেন্স উইদাউট ভার্ব। সেন্টেন্স হতে গেলে অবশ্যই ভার্ব হতে হবে। একটা ভার্ব দিয়ে একটা বাক্য হয়ে যেতে পারে, কিন্তু অনেকগুলো শব্দ 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 কিন্তু কোনো ভার্ব নাই, সেটা কিন্তু সেন্টেন্স হবে না। মাইন্ড ইট। তার একটা উদাহরণ লাগবে, যেমন কি আছে, উইথ দ্য প্যাসেজ অফ টাইম। উইথ দ্য প্যাসেজ অফ টাইম। দেখেন এখানে বি কেয়ারফুল। একটা শব্দ, দুইটা শব্দ, তিনটা শব্দ, চারটা শব্দ, পাঁচটা শব্দ। এই পাঁচটা শব্দ মিলে একটা বাক্য গড় করে না। আমাদের 3-4 যে বাক্য যেই সেন্টেন্সের গঠন করছিলাম, যে কতগুলো শব্দ বসে যদি মনের ভাব প্রকাশ করে তাকে কি বলা হয়? বাক্য বলা হয়। এখানে কিন্তু পাঁচটা শব্দ বসছে, মনের ভাব প্রকাশ করছে। কি? উইথ দ্য প্যাসেজ অফ টাইম, সময়ের পরিবর্তনের সাথে সাথে। এটার অর্থ হচ্ছে এটা। এখন কি এটা প্রকাশ পেয়েছে না? অর্থ প্রকাশ পেয়েছে না? এটা কিন্তু একটা বাক্য না, দিস ইজ নট সেন্টেন্স। So what is this is? This is a কি বলে? This is a phrase. This is a phrase. ইংরেজিতে অনেক শব্দগুচ্ছগুলো অনেক থাকে, সেন্টেন্স থাকে, ক্লোজ থাকে, ফ্রেজ থাকে, ইডিয়মস থাকে। ইডিয়ম হচ্ছে বাগধারা, যেটা বলা হয়। তো যাই হোক, যে শব্দগুচ্ছ, এখানে কোনো ভার্ব নাই, তার মানে এটা কোনো বাক্য না, এটা একটা ফ্রেজ। দেখেন ভার্ব নাই, তার মানে কি বলা হচ্ছে গ্রামারে, যে verb is the mother of a sentence. Verb is the mother of a sentence. That means there is no sentence without verb. তারপর আসি আমরা অ্যাডভার্ব। অ্যাডভার্ব নিয়ে আলোচনা হয়ে গেছে, কিন্তু যে শব্দ ভার্বকে মডিফাই করবে তাকে অ্যাডভার্ব বলবে। যে শব্দ অ্যাডজেক্টিভকে মডিফাই করবে তাকে অ্যাডভার্ব বলবে। যে শব্দ অ্যাডভার্ব নিজেকে মডিফাই করবে তাকে অ্যাডভার্ব বলা হয়। অ্যাডভার্বের সঙ্গে এরকম অ্যাডভার্ব কাকে মডিফাই করবে? অ্যাডভার্ব মডিফাই করবে অ্যাডজেক্টিভকে, ভার্বকে, অ্যাডভার্ব, এই তিনটা জিনিসকে মডিফাই করবে অ্যাডভার্ব। এটা ক্লিয়ার? আচ্ছা, ঠিক আছে। তো অ্যাডভার্ব হলো প্রিপজিশন। প্রিপজিশন ইন অ্যান্ড ইন অ্যাট, এগুলো প্রিপজিশন আমরা সঠিক জানি। তো এইগুলাই হচ্ছে মূল আলোচনা। এটা ক্লিয়ার? যাই হোক, কতটুকু সময় হলো স্যার? 16 মিনিট হয়ে গেছে। চোখের পলকে সময় চলে যায়। যাই হোক, আমরা এখন আসবো সিনট্যাক্স। সিনট্যাক্স এগুলো হলো প্রাথমিক আলোচনা। আমি যদি নাউন নিয়ে আলোচনা করি 30 মিনিট লাগবে, প্রোনাউন নিয়ে আলোচনা করলে এরকম সময় লাগবে। ক্লিয়ার? একবার ডিটেইলস বলতে গেলে সিনট্যাক্স। সিনট্যাক্স অর্থ কি? পদবিন্যাস, পদক্রম। আমরা একটু আগে যে কথা বলেছিলাম যে যখন কতগুলো শব্দ একত্রে বসে যদি সম্পূর্ণ মনের ভাব প্রকাশ করে তাকে কি বলা হয়? বাক্য বলা হয় না। এটা বাক্য বলা হয় না। একটা সিস্টেম আছে যে এটা মূল অ্যাকচুয়াল সংজ্ঞাটা হচ্ছে এরকম। অ্যাকচুয়াল ডেফিনিশন অফ এ সেন্টেন্স ইজ লাইক দ্যাট, যে যখন কতগুলো কি প্রবলেম, যখন কতগুলো শব্দ সুবিন্যস্ত ভাবে বসে সম্পূর্ণ মনের ভাব প্রকাশ করে তাকে বলা হয় বাক্য। যেমন একটা আমি শব্দ লিখি যে আমি ভাত খাই, আমি ভাত খাই। এটা যদি আমরা ইংরেজিতে লিখতে চাই কি হলো? আমি আই ভাত রাইস ইট, তাই না? আই রাইস ইট, আমি ভাত খাই, কিন্তু এটাই বলে নাকি? খেয়াল করেন, আমি ভাত খাই, আমি আই, ভাত রাইস, খাই ইট। ক্লিয়ার? কিন্তু না, এটা কাটা। এখানে কি আছে দেখেন, সাবজেক্ট অবজেক্ট ভার্ব না। অ্যাসার্টিভ বাক্যে এরকম হতে পারবে না। অ্যাসার্টিভ বাক্যের সুনির্দিষ্ট একটা গঠন আছে। অ্যাসার্টিভ বাক্যের গঠনটা হচ্ছে সাবজেক্ট ভার্ব অবজেক্ট। সাবজেক্ট ভার্ব অবজেক্ট। সিস্টেমেটিক সামনে হয়ে যায়। বলতে হয় কি বলছিলাম?
যে অ্যাসার্টিভ বাক্যের গঠনটা কি? সাবজেক্ট ভার্ব অবজেক্ট। এখন আসি একটা বাক্যের সাবজেক্ট তৈরি হয় কিভাবে, খুব খেয়াল করবেন, এটা কিন্তু সাবজেক্টিভ হিসেবে জন্য খুব গুরুত্বপূর্ণ। একটা বাক্যের মধ্যে সাবজেক্ট তৈরি হয় কিভাবে? এই 1 2 3 4 5টা ভাবে আবার একটা বাক্যে সাবজেক্ট তৈরি হতে পারে। কয়টা ভাবে? 5টা ভাবে। কি কি একটু খেয়াল করি আমরা। 1, শুধু নাউন হিসেবে, শুধু নাউন হিসেবে কি আছে? করিম বা রাহিম ইজ এ স্টুডেন্ট। স্টুডেন্ট, এখানে শুধু একটা নাউন হয়েছে, শুধু একটা নাউন দ্বারা একটা সাবজেক্ট তৈরি হয়েছে। তারপর আছে কি বলে, প্রোনাউন লিখি নেই আমি 1 2 3 4 5 একটা আছে প্রোনাউন, সরি প্রোনাউন দ্বারা এটা আছে। তো প্রোনাউন দ্বারা, শুধু প্রোনাউন দ্বারা একটা বাক্য হয়ে যেতে পারে। যেমন আছে রহিম ইজ স্টুডেন্ট, হি goes to school, SCH স্কুল, সে স্কুলে যায়। এখানে কিন্তু এই হিটা সাবজেক্ট, শুধু প্রোনাউন, প্রোনাউনটা শুধু সাবজেক্ট হিসেবে বলছে। আগে তো শুধু নাউন, এটা শুধু প্রোনাউন। ওকে, তারপরে কি আছে? অ্যাডজেক্টিভ প্লাস নাউন। কিভাবে অ্যাডজেক্টিভ প্লাস নাউন? যে গুড বয়েজ আর অলওয়েজ গুড। ভালো ছেলেরা সবসময় ভালো, ভালো ছেলেরা সবসময় ভালো। তাহলে কি হলো? গুড বয়েজ আর অলওয়েজ গুড। এখানে দেখেন নাউন, এটা কি? অ্যাডজেক্টিভ। তার মানে কি? এটা হচ্ছে ভার্ব, ভার্বের পূর্বের পর্যায়ে কি? সাবজেক্ট। সাবজেক্টটা কি হিসেবে কাজ করছে? অ্যাডজেক্টিভ প্লাস ভার্ব। প্রথম নাউন, শুধু নাউন, শুধু প্রোনাউন, অ্যাডজেক্টিভ প্লাস ভার্ব, টু প্লাস ভার্বের এক নম্বর ক্লাস। যেমন কি আছে? এই যে স্টুডেন্ট ছাড়া ক্লাস, একটা কেমন না মন্দা মন্দা ভাব, তেতো তেতো ভাব না, এরকম। ঠিক আছে, এরকম টু টেক এ ক্লাস, টু টেক, দেখা যাচ্ছে, টু টেক এ সি এল এ ডাবল ক্লাস উইথ আউট স্টুডেন্টস, স্টুডেন্ট ইজ বোরিং। যে ছাত্র ছাত্রী ছাড়া ক্লাস নেওয়াটা একটা বিরক্তিকর, তাই না? এই দেখেন, নেওয়াটা, ক্লাস নেওয়াটা, ক্লাস নেওয়াটা, যদি এই ধরনের বাক্যের শুরুতে এই ধরনের টিটা আসে ভার্বের ক্ষেত্রে, সেক্ষেত্রে টু প্লাস ভার্বের রাখতে হবে। স্টুডেন্ট ছাড়া ক্লাস নেওয়াটা বিরক্তিকর। মাঝে একটু বলে রাখি, ভিউয়ার যারা আছেন, যদি বুঝতে সমস্যা হচ্ছে কমেন্ট বক্সে জানাবেন। আমাদের কমেন্ট পড়ার জন্য স্পেশাল কয়েকজন লোক ক্যামেরার পিছনে দাঁড়া আছে। যদি কোনো প্রবলেম হয় আপনাদের জানাবেন, আমরা আবার সেটা আবার কমপ্লিট করব। তাছাড়া আমি বলে রাখতে চাই যে ক্লাসের মাঝখানে যে ক্লাসটা আপনি বোঝেন না, পরবর্তী আবার রিভিউ করবেন, ওইখানে যদি প্রবলেম হয় সেখানে কমেন্ট বক্সে গিয়ে কমেন্টস করে দিবেন, তাহলে আমরা আবার বিস্তারিত বলে দেবো। ওকে, তারপরে কি আছে? গেল ভার্বের আইএনজি, এটাকে জিরান বলা হয়। ভার্বের আইএনজি থাকলে দুইটা জিনিস হতে পারে, জিরানটা হতে পারে, আবার প্রেজেন্ট পার্টিসিপলও হতে পারে। জিরান কখন? যখন ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়ে নাউনের কাজ করবে তখন তাকে জিরান বলা হবে। যখন ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়ে নাউনের কাজ করবে না, বরং অ্যাডজেক্টিভের কাজ করবে, তখন তাকে কি বলা হয়? অ্যাডজেক্টিভ বলা হয়। ওকে, আসুন কি আছে? জিরানের একটা উদাহরণ দিই। WALKING, ওয়ার্কিং ইজ এ গুড হ্যাবিট। হাঁটাটা হচ্ছে ভালো একটা অভ্যাস। হাঁটাটা কি? ভালো একটা অভ্যাস। এখানে হচ্ছে ভার্ব ইজ, এখানে ওয়ার্কিংটা হচ্ছে জিরান, অর্থাৎ ভার্বের আইএনজি। খেয়াল করুন, এইখানে যদি শূন্যস্থান থাকে তাহলে ইজ এ গুড হ্যাবিট। আমার ব্র্যাকেটে WALK থাকবে, WALK থাকবে। আমি শূন্যস্থানে কি দিব? শূন্যস্থানে কি দিব? কি দিব? ওয়ার্কিং।
WAMPIN, কারণ একটা বাক্যের শুরুতে একেবারে প্রথমে মেন ভার্ব দ্বারা বাক্য শুরু হতে পারে না। হ্যাঁ হতে পারে, সেটা হচ্ছে ইম্পারেটিভ বাক্য। আর অন্য কোনো বাক্যে একে বাক্যের শুরুতে মেন ভার্ব দ্বারা শুরু হতে পারে না। তো বাকি গেল, তারপরে কি গেল? জিরান গেল। প্রোনাউন ব্যবহার করছি, শুধু নাউন রহিম, শুধু প্রোনাউন হি, নাউন প্লাস নাউন হলে ঢাকা সিটি। এটা উদাহরণ দিই নাই না? আচ্ছা, ঠিক আছে। DHA ঢাকা সিটি, ঢাকা সিটি ইজ এ ক্লামজি সিটি। ঢাকা সিটি হচ্ছে একটা গাদাগাদিপূর্ণ একটা শহর। এখানে ঢাকাও নাউন, সিটিও নাউন। নাউন প্লাস নাউন দ্বারা বাক্য শুরু হতে পারে, এটাকে বলা হয় কম্পাউন্ড নাউন। কম্পাউন্ড নাউন, কম্পাউন্ড নাউন মানে কি? দেখেন আবার নতুন একটা আমার নাম শুনলেন, কম্পাউন্ড নাউন। কম্পাউন্ড নাউন কি? যখন দুই নাউন তৈরি করা হয় তাকেই কম্পাউন্ড নাউন বলা হয়। আমি আবার বলতেছি যে দুইটা নাউন মিলে যখন একটা নাউনে রূপান্তরিত হয় তখন তাকে বলা হয় কম্পাউন্ড নাউন। তো শুধু নাউন রহিম, শুধু প্রোনাউন হি, নাউন প্লাস নাউন ঢাকা সিটি, টু প্লাস ভার্ব ওয়ান টু টেক এ ক্লাস উইথ আ স্টুডেন্ট, টু টেক ভার্ব জিরান, জিরানে কি আছে? ওয়াকিং ইজ এ গুড হ্যাবিট, প্রোনাউন যদি বললাম কি। ওকে, তো এই হচ্ছে আমার সাবজেক্ট হিসেবে। একটা বাক্যের মধ্যে সাবজেক্ট এই 1 2 3 4 5 6 7, আছে না? 1 2 3 4 5 6, এই 6টা ভাবে, সরি, এই 6টা ভাবে একটা বাক্যের সাবজেক্ট তৈরি হতে পারে। আচ্ছা, অ্যাসার্টিভ বাক্যের পরে অ্যাসার্টিভ বাক্যে সাবজেক্টের পরে কি আসলো আমার? আমি বলছি অ্যাসার্টিভ বাক্যে সাবজেক্টের পরে ভার্ব, সাবজেক্টের পর কি? ভার্ব, সাবজেক্টের পরে ভার্ব, ভার্বের পরে অবজেক্ট। এখানে একটু খেয়াল করবেন, একটু খেয়াল করবেন, আমি কিন্তু এখানে একটা অ্যারো চিহ্ন দিয়ে রাখছি। অ্যারো চিহ্ন দিয়ে রাখছি, এগুলা কি? এগুলা আসলে কি? অ্যারো চিহ্ন কারণগুলা কি? অ্যারো চিহ্ন কারণগুলা কি? অ্যারো চিহ্ন কারণ আছে, আমি একটু পরে বলতেছি। মূলত অ্যাসার্টিভ বাক্যের গঠনটা হচ্ছে সাবজেক্ট ভার্ব অবজেক্টিভ, এর বেশি কিছু না। ওকে, সাবজেক্ট ভার্ব অবজেক্টিভ হচ্ছে মূল কারণ। এখন এই সাবজেক্ট ভার্ব অবজেক্ট বাদেও বাক্যের মধ্যে কিছু অতিরিক্ত থাকতে পারে। সেই অতিরিক্তগুলো কি কি? অ্যাডভার্ব অতিরিক্ত হিসেবে কাজ করতে পারে, প্রিপজিশন থেকে শুরু করে পরবর্তী শব্দগুলো অতিরিক্ত সংযোজন, যেগুলো বাক্য ছাড়াও আর অনেক অতিরিক্ত তথ্য দেওয়া হয়, সেগুলো থাকলেও কি হতে পারে? অতিরিক্ত থাকতে পারে। এই যে এই জায়গাটার মধ্যে আমার একটা অ্যাডভার্ব হতে পারে, এই জায়গাটার মধ্যে আমার অ্যাডভার্ব হতে পারে, এই জায়গাটার মধ্যে কি হতে পারে? আমার অ্যাডভার্ব হতে পারে, এই জায়গাটার মধ্যে কি হতে পারে? আমার অ্যাডভার্ব হতে পারে। তার মানে কি বলতাম? অ্যাডভার্বের জায়গাগুলো হচ্ছে বাক্যের শুরুতে একটা শব্দ, তারপরে কমা, ভার্বের ঠিক আগে, ভার্বের ঠিক পরে, আর বাক্যের ঠিক শেষে, এই চারটা জায়গার মধ্যে আমার অ্যাডভার্ব বসতে পারে। মনে রাখতে হবে বাক্যের শুরুতে যদি অ্যাডভার্ব বসে তাহলে অ্যাডভার্বের পরে একটা কমা থাকতে হবে। অ্যাকচুয়ালি I am enjoying this class with you. Actually, I am enjoying this class with you. And actually পরে একটা কমা আসছে। Actually, এই actually টা হচ্ছে একটা adjective. ওকে, actually টা হচ্ছে একটা adjective। যাই হোক, এই adverb। এই adverb এর আরো বিস্তারিত আলোচনা আছে। তারপরে adverb, তার মানে কি বুঝলাম? adverb, subject। মানে কি? adverb, শুধু নাউন হতে পারে, adverb, adjective plus noun হতে পারে, adverb, noun plus noun হতে পারে, adverb, singular ভার্বের এক নম্বর হতে পারে, adverb, gerund হতে পারে, adverb, pronoun হতে পারে। যে ছয়টা যে কোনো একটা হতে পারে। তার মানে কি? যদি সাবজেক্টের শুরুতে কমার আগে যদি শূন্যস্থান থাকে, আমি কি লিখবো? অ্যাডভার্ব লিখবো। কি লিখবো? অ্যাডভার্ব লিখবো। আবার অ্যাডভার্ব প্লাস কমা, এটা থাকতেও পারে, নাও থাকতে পারে। আমি আবার বলছি, ভার্বের আগে যদি শুরুতে বাক্যের শুরুতে শূন্যস্থান থাকে তাহলে আমি শুধু নাউন নিতে পারি, অ্যাডজেক্টিভ প্লাস নাউন নিতে পারি। যদি যদি একটা শব্দ থাকে তাহলে নাউন দিব, একটা শব্দ থাকলে আমি নাউন দিব। নাউনের আগে আবার শূন্যস্থান থাকে তাহলে কি দিব? আমি অ্যাডজেক্টিভ দিব। আবার নাউন আছে, এই নাউন থেকে আমার অ্যাডজেক্টিভের কাজ করতে, এটা একই। আবার কি আছে?
টু আছে, বাকি শুরুতে ভার্ব আছে, ভার্বের আগে টু, তারপর আবার শূন্যস্থান। দুইটা ভার্ব না, দুইটা ভার্ব হতে পারে না। যদি দুইটা ভার্ব বসে, একটা বাক্যের মধ্যে দুইটা ভার্ব বসতে পারে না। আমি আবার বলতেছি, একটা বাক্যের মধ্যে দুইটা ভার্ব বসতে পারে না। ভার্ব বসার সিস্টেম হচ্ছে হয়তো আইনজি যুক্ত হয়ে বসবে, নয়তো টু প্লাস ভার্বের এক নম্বর হয়ে বসবে। দেখেন, এইখানে একটা ভার্ব, এখানে একটা ভার্ব, আর এইখানে আবার একটা ভার্ব। এখানে একটা বার, এখানে একটা বার, এটা হতে পারে না। যদি হতে পারে তাহলে এই টু প্লাস ভার্বের একটা বড় যুক্ত এইভাবে হতে পারে, আদারওয়াইজ নট। ওকে, তারপরে কি আছে দেখেন, সাবজেক্টের পরে যদি ভার্ব থাকে, এই সাবজেক্ট ভার্বের মাঝখানে যদি শূন্যস্থান থাকে, সাবজেক্ট ভার্ব এর মাঝখানে যদি শূন্যস্থান থাকে, আমি আবার বলতেছি, সাবজেক্ট ভার্ব আছে ক্লাসিক্যাল ক্রিটিক্যাল ম্যাথের মতো ক্লাস। সাবজেক্ট ভার্ব এর মাঝখানে যদি আমার কোনো শূন্যস্থান থাকে, মনে করতে হবে সেখানে অ্যাড করতে অনেকেই বলতে পারবে না। আবার খেয়াল করেন, ভার্ব প্লাস অবজেক্ট এর মাঝে যদি কোনো শূন্যস্থান থাকে, সেক্ষেত্রেও কি অ্যাডভার্ব বসবে। আবার খেয়াল করেন, একটা বাক্যে সাবজেক্ট আছে, ভার্ব আছে, অবজেক্ট আছে, তারপর শূন্যস্থান, সেক্ষেত্রেও কি অ্যাডভার্বের পজিশন এটা। ওকে, তারপর আসি আমরা ভার্ব টু ভার্বি। সাবজেক্ট এই ছয়টা হিসেবে, ছয়টা শব্দ সাবজেক্ট হিসেবে বসতে পারে, ভার্ব হিসেবে বসবে, অ্যাডভার্ব হিসেবে বসবে, খালি অ্যাডজেক্টিভ প্লাস ly সমান সমান হচ্ছে অ্যাডভার্ব। মনে রাখবেন, অ্যাডভার্ব তৈরি করবেন নাকি, অ্যাডজেক্টিভ প্লাস ly এর হচ্ছে অ্যাডভার্ব। এটা শর্টকাট ওয়ে, চড়া পদ্ধতি, হ্যাঁ। আচ্ছা, তারপর কি আছে, অবজেক্ট। শেষটা নাকি অবজেক্টটা কি হিসেবে কাজ করে, এই অবজেক্টটা কি হিসেবে কাজ করে, সাবজেক্ট কিভাবে বসে, অবজেক্ট একইভাবে বসে। সাবজেক্ট যেভাবে বসে, অবজেক্ট একইভাবে বসে। ব্যাপারটা ক্লিয়ার? ওকে স্যার, আমি আর 5 মিনিট এই মূলত সিনট্যাক্সের এই পদবিন্যাস, এই যে নাউনগুলা, অ্যাডজেক্টিভ, নাউন, অ্যাডভার্ব, ভার্ব, প্রিপোজিশন এইভাবে বসে। আর প্রিপোজিশন যদি বসে, সেক্ষেত্রে অবজেক্টের পরে ই, অ্যাড, অফ এইভাবে বসে। আর প্রিপোজিশনের পরে অন্য কোনো পার্ট অফ স্পিচ বসবে না। এই প্রিপোজিশনের পরে অবশ্যই নাউন বসতে হবে। প্রিপোজিশনের পরে কি বসবে? অবশ্যই নাউন বসবে। এই নাউন না বসে যদি ভার্ব হয়ে যায়, তাহলে এই ভার্ব এখানে হবে না। ভার্বকে রূপান্তরিত করতে হবে কিসে? নাউনে রূপান্তরিত করতে হবে। আর ভার্বকে নাউনে রূপান্তরিত করার সিস্টেম হচ্ছে ভার্বের আইএনজি, জিরান। কারণ জিরান কি, একই সাথে নাউনের কাজ করে, ভার্বেরও কাজ করে। ক্লাসটি একটু আমার মনে হচ্ছে একটু কঠিন হয়ে যেতেছে, কিন্তু কিছু করার নেই, এই ক্লাসে হেল্প করবে, একটু ক্রিটিক্যাল, জাস্ট ব্রেনটা একটু শার্প রেখে কাজগুলো করতে হবে। ওকে, আচ্ছা, এখন এই অ্যাসার্টিভ বাক্যের পদবিন্যাসটা আমি দেখাবো। কি কি আমি একটু ফিনিশ করে দিই। অ্যাডভার্ব হতে পারে, মূল ঘটনা হচ্ছে সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট। সাবজেক্টটা এই ছয়টা ভাবে বসতে পারে, সাবজেক্ট এই ছয়টা ভাবে বসতে পারে, অবজেক্ট এই ছয়টা ভাবেই বসতে পারে। আবার কি, অ্যাডভার্বটা এই কয়েকটা জায়গায় বসতে পারে। আচ্ছা, এখন আমি সাফিক্স প্রিফিক্স সম্পর্কে দুই একটা কথা বলবো। সাফিক্স প্রিফিক্স সম্পর্কে আমি দুই একটা কথা বলে আজকে ক্লাস থেকে বিদায় নেব। আপনারা যারা যারা ক্লাস মিস করেছেন বা বুঝতে পারেননি, আমার স্কুলের সম্ভবত আমার মোবাইল নাম্বার দেওয়া আছে, আমাকে ফোন দিবেন। স্যার, আমি সেই ব্যাপারটা বুঝি নাই, এইখানে এই ঘটনাটা ঘটলো, কেন হলো, ফোন দিবেন, আমি বুঝিয়ে দেবো। রাত্রে সকাল 8টা থেকে শুরু করে রাত্রি 12টা পর্যন্ত যে কোনো সময় ফোন দিবেন, গ্রামারটা বেস নিয়ে আমি সমাধান করে দেবো। সেবার দরজা সব সময় খোলা। ওকে, এখন আসেন সাফিক্স প্রিফিক্স। এটা আসলে কেন ব্যবহার করা হয়? এগুলো আসলে কেন ব্যবহার করা হয়? একটা ওয়ার্ড থেকে আরেকটা ওয়ার্ডে রূপান্তরিত করার জন্য আমার এই সাফিক্স প্রিফিক্স গুলো ব্যবহার করা হয়। ভার্ব থেকে নাউনে রূপান্তরিত করার জন্য, নাউন থেকে অ্যাডজেক্টিভে রূপান্তরিত করার জন্য, অ্যাডজেক্টিভকে আবার হাব বা ভালো অ্যাডজেক্টিভ, মন্দ অ্যাডজেক্টিভ অর্থাৎ হা বোধক থেকে না বোধক করার জন্য, সুন্দর অসুন্দর, সুন্দর সুন্দর অসুন্দর,
সুন্দর, সৌন্দর্য। এই যে সুন্দর, সৌন্দর্য এগুলোই হচ্ছে যেটা বিশেষ্য, বিশেষণ, ভার্ব, অব্যয় বাংলাতে যেগুলো পড়ি। এই একটা পার্ট অফ স্পিচ থেকে আরেকটা অন্য একটা পার্ট অফ স্পিচে রূপান্তরিত করার জন্য যে পদ্ধতিটা অবলম্বন করা হয় সেটা হচ্ছে সাফিক্স প্রিফিক্স। এখানে বলা হচ্ছে যে মূল শব্দ ধরি আমরা অ্যাক্ট। অ্যাক্ট অর্থ হচ্ছে কাজ করা। এই সরি এই অ্যাক্ট শব্দের অনেকগুলো অর্থ আছে। আপনি যখন দৈনন্দিন জীবনে যাবেন তখন এক হচ্ছে কাজ করা। আপনি যখন রাষ্ট্রীয়গতভাবে যাবেন এক হচ্ছে একটা ধারা, সাংবিধানিক ধারা, তাই না স্যার? এক এইভাবে অ্যাক্ট 1 আইনে এক ইনভলভ। তো এক হচ্ছে এটা মূল শব্দ, এটাকে ভাঙলে আর কিছু পাওয়া যায় না। এই এক শব্দটাকে ভাঙলে আপনি এ পাবেন, সি পাবেন, জি পাবেন, ভেঙে যাবে, আর কিছু পাবেন না। কিন্তু এই তিনটাকে একত্রিত করলে এটা ভাঙলে আর কিছু পাবেন না। কিছু আমি কি লেখা আছে স্যার? কিছু কিছু জায়গা বুঝি, কিছু কিছু জায়গায় আমাদের ক্লাস অলরেডি অনেকগুলো শেষ হয়ে গেছে। আমি তুমি আবার তুমি বা আপনি আবার এই রিপিট করবেন, আমাদের ভিডিওটা শেষ হয়ে গেলে আবার এই ক্লাসে গিয়ে রিপিট করবেন, করার পর হেডফোন দিয়ে শুনবেন। যদি না বোঝেন কমেন্ট বক্সে গিয়ে কমেন্টস করবেন। ওকে, এখন এখানে আসি, এখান থেকে তাল মিলাই আমরা। রুট ওয়ার্ড কি? রুট ওয়ার্ড মূল শব্দ, এটাকে ভাঙলে আর কিছু পাওয়া যাবে না। আপনি বলে দিন আমাকে, এটাকে ভাঙলে আর কোনো শব্দ পাওয়া যাবে না, এটাকে রুট ওয়ার্ড বলা হয়। ওকে, আচ্ছা আমরা আসি অ্যাক্ট। এটা হচ্ছে কাজ, ভার্ব ধরি আমরা। এটার সাথে যদি আই ও এল যুক্ত করি তাহলে কি দাঁড়ালো? সমান সমান অ্যাকশন। এটা ছিল ভার্ব, এটা কি হয়ে গেল আমার? নাউন। ওটা ক্লিয়ার? এই যে আই ও এল, এটা মনে রাখবেন, আমি পরে বলতেছি। আবার যদি এখানে আমি যোগ করি ইন, তাহলে কি দাঁড়ালো? ইন সরি ইনঅ্যাকশন, মানে কাজে নাই, আনবো না, কাজ করতেছে না। আমি যদি আবার যোগ করি, আমি এখানে ইনঅ্যাকশন হতে পারে, আবার কি হতে পারে? রিঅ্যাকশন হবে। ওকে, এই ইনঅ্যাকশন যে অ্যাকশন থেকে ইনঅ্যাকশন, সরি অ্যাক্ট থেকে ইনঅ্যাকশন, অ্যাক্ট থেকে রিঅ্যাকশন, অ্যাক্ট থেকে অ্যাকশন। ওকে, আচ্ছা এখন আসি এই যে প্রিফিক্স কথা লিখি। প্রিফিক্স এটাকে ভাঙি, অর্থ কি দাঁড়ায়? প্রি ফিক্স মানে বুঝিত বসে, প্রি মানে পূর্বে, প্রি মানে কি? ফিক্স মানে অবস্থান করা, তাই না? নাকি ফিক্সড হওয়া মানে কি? মানে ফিক্স হওয়া, এটা বাংলা আসলে বুঝে নিন। যে কি জানি একটা ধাতু জানেন কি? উপসর্গ, তাই না? তাই এটা উপসর্গ বলে না বাংলাতে? হ্যাঁ, যে উপসর্গ মূল শব্দের পূর্বে বসে, কি কখন বসে? পূর্বে বসে। হ্যাঁ, উপসর্গটা পূর্বে। হ্যাঁ, যখন কি বলে, যে উপসর্গ পূর্বে বসবে বা কোনো শব্দাংশ পূর্বে বসবে তাকে কি বলা হবে? প্রিফিক্স। আর যেটা পরে বসবে, যে আই ও এন পরে বসবে, এটা হচ্ছে সাফিক্স। ওকে, যখন অ্যাক্টের পরে কি বসছে? আই ও এন, এটা হচ্ছে সাফিক্স। আর এই অ্যাক্টের পূর্বে, অ্যাকশনের পূর্বে আবার ইন বসছে, প্রি বসছে, এটা হচ্ছে গিয়ে প্রিফিক্স। এখন খেয়াল করেন, অ্যাক্ট এখানে কি? এখানে কি? প্রিফিক্স। আবার এখানে কি? আমি কি ব্যবহার করেছি? প্রিফিক্স ব্যবহার করেছি। আবার অ্যাক্ট শন, আমি কি ব্যবহার করছি? সাফিক্স ব্যবহার করছি। এখন যখন এই অ্যাক্টের সাথে প্লাস রিও বসবে, আইও এর যুক্ত হবে, তখন কি? অর্থাৎ শব্দের সাথে সাফিক্সও বসবে, প্রিফিক্সও বসবে, তখনই তাকে কি বলা হবে? অ্যাফিক্স। এটা ক্লিয়ার? ওকে, এখন আসি আমি এই যে সাফিক্স কয়গুলো হতে পারে? হতে পারে লিপিড শব্দ সাফিক্স হতে পারে, ভার্ব তৈরি করা সাফিক্স প্রিফিক্স হতে পারে। আজকে আমি শুধু আলোচনা করব
নাউন তৈরি করতে গেলে আমার কি কি সাফিক্স প্রিফিক্স লাগে আমরা শুধু সেটাই দেখবো। আমরা কি দেখবো? নাউন তৈরি করতে গেলে কি কি সাফিক্স বা প্রিফিক্স লাগে আমরা সেটাই দেখবো। আমি বলে নিতে চাই কলেজে বি শাখার ছাত্র ছাত্রীরা যারা আছো, রিয়া, তারপরে সাকিব, আব্দুল্লাহ, মাহমুদুল, আমার লিমন, মাই ডিয়ার সুইট বয়েজ, তোমরা আশা করি ভালো আছো। তোমাদের কিন্তু এই ক্লাসটা অলরেডি হয়ে গেছে, তাই না? আমি আবার রিপিট করতেছি। ওই যে মনে আছে যে একটা মন্ত্র পড়াইছিলাম যে হিন্দু আর খ্রিস্টানদের মধ্যে যদি বিয়ে হয়, খ্রিস্টানদের মন্ত্র থেকে অর্ধেক নিতে হয়, হিন্দুদের মন্ত্র থেকে অর্ধেক নিয়ে তারপরে কি বলে ফাদার বা সাধু বা কি বলে ধর্মগুরুদের বিয়ে পড়ায়। সে মন্ত্রটা মনে আছে? কি মন্ত্রটা? মনে আছে? সেই মন্ত্রটাই আমরা এখানে যে নাউন তৈরি করার জন্য কি কি সাফিক্স প্রিফিক্স লাগে আমরা সেটা আমরা দেখব। ঠিক আছে? বাংলাদেশি শন, টি, নেস, জন, রি, নেট, অর, এর, অং, অয়রং, উড, দম, সাই জম চার, সাই জম চার, জাস, ইয়ান্স, she, and or e r n, Oscar মানে কি ing, food, dog, dom, dog, sign, cy sign, dom মানে কি isn, s IENCE, yes, she, SHIE, she, and ALCE. Okay, দেখেন কতগুলো এই 18টা অংশ মিলে আমার নাম তৈরি হতে পারে। Okay? That's all. করতে হবে, বেশি করে হাত ধুতে হবে, হ্যান্ড নাক মুখ চোখ খেয়াল করতে হবে। ওকে, কথা ধন্যবাদ।